আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের যা খোঁজ খবর, যা খবরাখবর, সেটা হচ্ছে বাংলাদেশে এই গত কয়েকদিনের যে খবরাখবর, আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগ বিকল্প প্ল্যাটফর্মে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছে, আওয়ামী লীগ তার লোকজনকে উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ সভাপতি তৃণমূল পর্যায়ে তাদের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আওয়ামী লীগ নিয়ে ভারতে একটা ছোটখাটো দেন দরবার হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সফরের সময়। এমনও আমাদেরকে ইন্ডিয়ার সাংবাদিকরা জানিয়েছেন যে প্রস্তাব দেওয়া হয়েছে যে যদি শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হয় তাহলে সে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। তার মধ্যে আরো খবর, আওয়ামী লীগ তার নিজের ভেতরে শুদ্ধি অভিযান চালাবে, নেতৃত্বে পরিবর্তন আসবে, জয়কে সামনে আনা হবে, সজীব ওয়াজেদ জয়কে। এরকম যখন খোঁজ খবর, তখন বাংলাদেশে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। সেই ঘটনাগুলো যাওয়ার আগে আমি আরেকটা ছোট্ট খবরে আপনাদেরকে নজর দিই। চবির দেয়ালে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার। চবি মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ক্যাম্পাসের কলা ঝুপড়ি, পুরাতন আইইআর, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দেয়ালে এসব পোস্টার দেখা গেছে। রোববার রাতে পোস্টারগুলো সাঁটানো হয় বলে ধারণা প্রক্টর হোসেন শহীদ সরোয়ার্দীর। তিনি বলছেন, আমরা পুলিশ সূত্রে জানতে পারি যে কলা ঝুপড়ি এলাকার পোস্টার লাগানোর ঘটনা ঘটেছে, তবে কারা পোস্টার টানিয়েছে বা কাকে কেন্দ্র করে এটি করা হয়েছে এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে পোস্টার সরিয়ে ফেলা হয়েছিল। কলা ঝুপড়ি এলাকার একজন দোকানি বলেন, আমি সকাল 10টায় দোকানে এসে দেখি দেয়ালে ছাত্রলীগের একটা পোস্টার লাগানো রয়েছে, আর একটি পোস্টার অর্ধেক ছেঁড়া। পরে শিক্ষার্থীরা ঝুপড়ির বাকি সব পোস্টারগুলো ছিঁড়ে ফেলে। পোস্টারগুলোতে লেখা রয়েছে, ফেসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষিদ্ধ নগরীতে নিষিদ্ধ তুমি, নিষিদ্ধ ভালোবাসায় আসক্ত আমি। রাজবন্দীদের মুক্তি ও সকল রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নিষ্পাপ শিশুদের রক্ত ডক্টর ইউনূসের হাতে, পুলিশ হত্যার বিচার চাই। আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। জয় বাংলা। নিষিদ্ধের শিকলে জন্মদাতার দল, গণতন্ত্র হত্যার নীল নকশা ও বিএনপির রাজনীতির অন্তিম যাত্রা। বাংলাদেশের শিশুরা হামে নয়, মরছে ষড়যন্ত্রকারীদের দীর্ঘমেয়াদী মেটিকুলাস ডিজাইনে। জাগো বাংলাদেশ, এই ষড়যন্ত্র রুখে দাও, না হয় আরো বিপদ সন্নিকটে। এইসব পোস্টারের নিচে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ লেখা রয়েছে। জানতে চাইলে চাকসুর এজিএস আয়বুর রহমান তৌফিক তিনি বলছেন, সম্প্রতি ক্যাম্পাসে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। তারা পোস্টারিং ও গুপ্ত তৎপরতার মাধ্যমে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা চালাচ্ছে। যেহেতু সংগঠনটি আইনত নিষিদ্ধ এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের ক্যাম্পাস থেকে প্রত্যাখ্যান করেছে, তাই এই ধরনের কার্যক্রমকে শিক্ষার্থীরা ইতিবাচক নিচ্ছে না। চাকসুর কোনো নির্বাহী ক্ষমতা না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে। দেয়ালে পোস্টার সাটানোর কয়েকটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কনকর্ড বগি গ্রুপের নেতা আবরার শাহরিয়ার লিখেছেন, সাধারণ জনগণের সমস্যা সমাধান ও জনগণের প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পোস্টারিং কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, একটি সংগঠন নিষিদ্ধ হওয়ার পরও যদি তারা কার্যক্রম চালিয়ে যায়, তবে একজন ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানিয়ে যাব। তবে আমি মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকে কঠোর অবস্থান নিলে এবং যথাযথ বিচার নিশ্চিত করা হলে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা এমন কার্যক্রম পরিচালনা করার সাহস পেত না। এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাদের বক্তব্য নেওয়া হয়েছে, তারপর প্রক্টরের বক্তব্য নেওয়া হয়েছে, যিনি হোসেন শহীদ সরোয়ার্দী। সংশ্লিষ্টদের স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা এই কাজটি করেছে। একটা কথা আমি গতকালের আলোচনায় বলেছি, আগেও বলেছি, বড় জনসমর্থন পুষ্ট কোনো সংগঠনকে অকারণে নিষিদ্ধ রাখতে চাইলে বা তার অপরাধীদের বিচার না করে পুরো দস্তুর পুরো একটি সংগঠনকে নিষিদ্ধ করে দিলে সে আন্ডারগ্রাউন্ডে থেকে কাজ করার চেষ্টা করবেই। এবার আসুন, ফের রাজনীতিতে সক্রিয় ওঠার চেষ্টা করছে আওয়ামী লীগ।
সেই খবরে কি বলা হচ্ছে? 2024 সালে বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকলেও সম্প্রতি দলটির পক্ষে নানা কার্যক্রম সামনে এসেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। এই তৎপরতা আপনারা জানেন, নোয়াখালীতে একজন মাত্র লোক মাইক নিয়ে মিছিল করেছে, সুপ্রিম কোর্টে আইনজীবীরা মিছিল করেছে, বিচ্ছিন্ন মিছিল হয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায়, শপথ পাঠ করেছে পটুয়াখালীতে আওয়ামী লীগের লোকজন। কার্যক্রম নিষিদ্ধ থাকলেও গত কয়েকদিনে ঢাকা সহ দেশের কয়েকটি জায়গায় নানা তৎপরতা লক্ষ্য করা গেছে। সেখানে কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতা কর্মীদের মিছিল সহ নানা কর্মসূচি পালনের পাশাপাশি সর্বশেষ গত শুক্রবার এই দলটির কিছু নেতা কর্মীদের একটি শপথ গ্রহণ করতে দেখা গেছে, যের জন্য মামলাও হয়েছে, একজন অ্যারেস্টও হয়েছে। লক্ষ্মীপুর জেলার কমলনগরে একটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীদের এই কর্মসূচি পালনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছে। আপনারা জানেন যে দিল্লি থেকে আওয়ামী লীগের হাইকমান্ড তারা তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। এই শপথ সরাসরি দেশের বাইরে থেকে নির্দেশিত কিনা এই কথা নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। আচ্ছা, যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখলেও দলীয় নেতাকর্মীরা নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ও সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন কক্সবাজারের প্রায় 250 আইনজীবী, যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। তারা সেখানে দ্রুতই দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, অংশ নিতে পারেনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। ফলে ইঙ্গিতগুলো যা মিন করছে সেটা হলো, যেহেতু এই সরকারের সময় একটা আশায় ছিল আওয়ামী লীগের লোকজন যে তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা যেটি আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, কিন্তু সেই আশায় গুড়েবালি হয়েছে। তারা যে ভোট দিয়েছিল বিএনপিতে, সেই ভোটের আশাও গুড়েবালি হয়েছে। জাতীয় সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের পক্ষে যে আইন সমৃদ্ধ করা দরকার সেই আইন সমৃদ্ধ করে বিএনপি বিল এনেছে, রেকটিফাই হয়েছে। ফলে তাদের জন্য এখন কি চোরাগোপ্তা পথে, চোরাই পথে বা আন্ডারগ্রাউন্ডে থেকে দল সক্রিয় করার আর কোনো বিকল্প রয়েছে? এই যে ঘটনা নিয়ে আজকে আলাপ করব, এখন যেটা নিয়ে আলোচনা, এগুলো আমাদের এখন গা শোয়া হয়ে যাচ্ছে না আমাদের মহান মানবিক সরকারগুলোর বদান্যতার কারণে? আপনার আওয়ামী লীগ সরকারের সময় এইসব সাবজেক্টে আলোচনা করেছি, ইউনূস সরকারের সময় করেছি, এখন বিএনপি সরকারের সময় করতে হলো। বিএনপি সরকারের সময় এই টার্মে এটা প্রথম। আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের মনে আছে, আমরা যারা আমাদের পুরনো ফলোয়ার, পূর্ণিয়ার খোঁজ ব্লগটা দেখতেন, এখন তো আর সেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, তবে ইউটিউবে চ্যানেলটা এখন রয়ে গেছে। সেই পূর্ণিয়ার খোঁজে অনেক কন্টেন্ট আছে। তারপরে এই পূর্ণিয়ার ভিউতে ইউনূস সরকারের সময় একই ধরনের কন্টেন্ট করতে হয়েছে, একই ধরনের কথা বারবার রিপিট করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক যে এই সরকারের উপরে, ইউনূস সরকারের উপরে যেমন আকাশচুম্বী প্রত্যাশা ছিল, তারেক রহমান সরকারের উপরে তার চেয়ে আরো অনেক বেশি প্রত্যাশা। যেহেতু তার হাতে সুযোগ আছে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য তৈরি করার, বাংলাদেশে বিভেদের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থামানোর, এবং তিনি সেরকমই কমিটমেন্ট করছেন এবং সেরকম ভাবেই তার মৌখিক ডেলিভারি গুলো হচ্ছে। তিনি কাউকে দোষারোপ করে রাজনীতি করছেন না। আওয়ামী লীগ বলি, শেখ হাসিনা বলি, কাউকে নিয়ে তিনি নোংরা কোনো কিছু করছেন না। ফলে এই আলাপটা তারেক রহমান সরকারের সময় আরো একটু বেশি বিব্রতকর। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতা গাজীপুরের, মনে আছে আমার স্পষ্ট সেই আলোচনাটা, হাতকড়া ডান্ডা বেরি পরিয়ে লোকটিকে মায়ের জানাজায় হাজির করা হয়েছিল। কুমিল্লায় ছাত্র দলের নেতাকে হাতকড়া পরিয়ে বাবার জানাজায় হাজির করা হয়েছিল। আমরা তখনই বলেছিলাম এগুলো অমানবিক, কোনো সভ্য সমাজে এগুলো হয় না। একটা পেরোলে মুক্তিদান এমন কোনো আইনি বিশেষ জটিলতার বিষয় না। ইউনূস সরকারের সময় সারা বাংলাদেশকে কাঁদিয়েছে। সে বাগেরহাটের সাদ্দাম, ছাত্রলীগের নেতা, তার স্ত্রী সন্তান আত্মহত্যা করলো ফ্রাস্ট্রেশন থেকে, অপূর্ণতা থেকে, অপ্রাপ্তি থেকে, দীর্ঘদিন ক্ষুধা, অন্যায়, সেগুলোর সঙ্গে লড়তে লড়তে সেই সন্তান এবং স্ত্রী মরদেহ গিয়েছিল
জেলখানায়। সেখানে সাদ্দাম দেখেছিল। তারপরে পরিহাস, সেই স্ত্রী সন্তান মৃত্যুর দুদিন পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। আগে মুক্তি দিলে কি এমন ক্ষতিটা হতো? এখন আমাদের সামনে সেরকমই একটা খবর। সেই খবরে বলা হচ্ছে এবার ছাত্রলীগ নেতা ছেলের জন্য কারা ফটকে গেল বাবার মরদেহ। সাদ্দামের সময় বলা হয়েছিল পিতার সাথে দেখা করতে সন্তানের মরদেহ কারাগারে। পেরোলে মুক্তি না পাওয়ায় বরিশালে মৃত বাবার জানাজা ও দাফনে অংশ নিতে পারেননি কারাবন্দী নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহরুখ। পেরোলে মুক্তি আবেদন করলেও তা মঞ্জুর হয়নি বলে অভিযোগ স্বজনদের। পরে বাবার মরদেহ কারাগারের ফটকে নিয়ে গিয়ে শেষবারের মতো তাকে দেখানো হয়। ঘটনাটা ঘটেছে 29 এপ্রিল বুধবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। কারাবন্দী আহসান শাহরুখ বরিশাল নগরীর 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের। চিন্তা করেন কোন লেভেলের নেতা, তারপরেও সে তার পেরোলে মুক্তি পায় না। 15 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, একটা ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং নিউ সার্কুলার রোডের গাজীবাড়ি এলাকার বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে। শাহরুখের ছোট ভাই আলামিন জানান চলতি মাসে পুলিশ তাকে গ্রেফতার করে। এই চলতি মাসে মানে এই গভর্নমেন্টের সময় তিনি গ্রেফতার হয়েছেন। এর আগে আরো 2বার তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা 11টার দিকে তাদের বাবা আবুল বাশার মারা যান। পরে পেরোলে মুক্তির জন্য জেলা প্রশাসনের কার্যালয়ে আবেদন করা হলেও রাজনৈতিক মামলার কথা শুনে দীর্ঘ সময় কেউ সহযোগিতা করেনি। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের সঙ্গে দেখা করলে তিনি জানান পেরোলে মুক্তি দেওয়া সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের ব্যবস্থা করা হবে। কতটা ভীতি প্রশাসনের মধ্যে যে রাজনৈতিক মামলা যদি পেরোলে মুক্তি দেওয়া হয় কি না কি হয়ে যাবে, মানে সেই জুজুর ভয় এখনো প্রশাসনে রয়ে গেছে। পরিবারের সদস্যরা এরপর মরদেহ নিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফটকে যান। স্বজনদের দাবি সেখানে 3 জনের বেশি প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পেরোলের আবেদনকারী আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু বলেন, আমরা পেরোলের আবেদন করেছিলাম, তবে প্রশাসন থেকে জানানো হয় পেরোলে মুক্তি সম্ভব নয়, জেল গেটে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছবি ছড়িয়ে পড়েছে। বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফরিসা বলেন, আমার কাছে পেরোলে মুক্তির একটি আবেদন আসে যা জেলা প্রশাসক বরাবর করা হয়েছিল। বিষয়টি আমি জেলা প্রশাসনকে অবহিত করি। তিনি অফিসে না থাকায় আবেদনটি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পরে তিনি জেল গেটে সাক্ষাতের সিদ্ধান্ত দেন। আমিও সেই সিদ্ধান্ত স্বজনদের জানিয়ে দিই। এ বিষয়ে জানতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এর আগে পেরোলে মুক্তি না মেলায় গত 24 জানুয়ারি মৃত স্ত্রী ও সন্তানকে বাগেরহাট থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। জেল গেটেই শেষ বিদায় জানান যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি। এই যে দৃষ্টান্তগুলা স্থাপন হলো এই যে 2 ছাত্রলীগ নেতার, এই দৃষ্টান্তগুলোকে আমাদের রাজনীতির জন্য খুব ভালো নজির হয়ে থাকলো। আমি খেয়াল করে দেখেছি বিএনপি পন্থী মানুষজনের সামনে এই প্রসঙ্গগুলো তুললে পরে তারা আওয়ামী লীগ সময়ের অনেক অমানবিক আচরণের উদাহরণ টেনে আনেন। হ্যাঁ, আপনারা এখন এটা বলছেন, দেখেন না আওয়ামী লীগ সময়ে এই হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? আমরা ছিলাম। আমরা আওয়ামী লীগ সময়ে এই অমানবিক অন্যায় অপরাধগুলোর বিপক্ষে কথা বলেছিলাম, তুলে ধরেছিলাম সমাজের, আপনাদের পাশে ছিলাম। কিন্তু এখন সেই অমানবিকতার প্রতিযোগিতাই কি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি করে যাবে? এবং এটা যদি করে যায় তাহলে অদূর ভবিষ্যতে আবার যদি কখনো আওয়ামী লীগের দিন আসে তাহলে এটা আবার কয়েক গুণ কি আওয়ামী লীগ ফেরত নেবে? মানে এই চক্র কি চলতেই থাকবে যার কোনো সমাধান নাই? তাই বলছি, এরকম বর্বর অমানবিক সমাজে কি আমরা কন্টিনিউ করে যাব? মানে ইলেকশন করতে দিলে তারা ফেলটু হয়ে যাবে। তারা জানে নৌকা মার্কা থাকলে 2024-এর যে ওই যে 12ই ফেব্রুয়ারি নাকি এপ্রিল ফুল নাকি কি কোন ফুলে ইলেকশন হয়েছে, একটা কোথাকার কোন ইলেকশন মুসলেখা জামানত হারাইতো। আমি তো বলেছিলাম যে নৌকা মার্কা লাগবে না, আমার সাথে জামাতার আমির ইলেকশন করতে দেন, ফেল করবে। আর নৌকা মার্কা দিলে জামাতার আমিরের জামানত চলে যাইতো। আর ভাবির পোলাদের তো হিসেবই না, তো মেম্বার হইতে পারবে না। বিএনপিরও এইবারে আওয়ামী লীগ ক্ষমতায় আসতো এই নির্বাচনে। তো তারা হচ্ছে গণতন্ত্রের পূজারী। তো গণতন্ত্রের পূজারীরা আবার বড় বড় দলকে সহ্য করতে পারে না। বিএনপির গণতন্ত্র আর জামাতের গণতন্ত্র, আমার ভাবির পোলার গণতন্ত্র হচ্ছে যে কোনো বড় দল সংসদে মানে ইলেকশন আসতে পারবে না।
মনে করেন বিশ্বকাপ খেলা হবে, সেখানে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এরা থাকবে না। কে খেলবে? সলিমুদ্দের বলা কলিমুদ্দি, ঠিক আছে, টাকলা ফুয়াদের ভাই খাবলা ফুয়াদ, টাকলা ওই যে আরেক বালিস্টার আছে, জামাতি ব্যালিস্টার বনাম চামড়া নাই পীর, ওইখানে আমাদেরও যাইতে দেয়। আওয়ামী লীগ তো দূরের কথা, আমরা যারা আওয়ামী লীগ করি না কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, তাদের সাথে ইলেকশন করুক না দেখি, কত মুরদের ধার জামানো থাকবে নাকি? এই ভয়ে তো তারা ইলেকশন, তাদের গণতন্ত্র হচ্ছে বড় বড় দল নিষিদ্ধ করো, আর জামাতেরই 4 টুকরা বানায় দল বানাও আর নিজেরা ইলেকশন করো। খালি ফিল্ডে গোল দেওয়ার দল এরা। এরাই কিন্তু বলতো যে আওয়ামী লীগ না পুলিশ ছাড়া পারে না, পুলিশ ছাড়া এসে দেখুক, পুলিশ ছাড়া এসে দেখুক, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক। এগুলা পইলে ক্ষমতা এসে না, আর্মি ছাড়া চলতে পারে না। তো এদের যারা আর্মি ছাড়া নির্বাচনে বড় চলতে পারে না, তো তারা কিভাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে? আওয়ামী লীগের নাম তো দূরের কথা, আওয়ামী লীগ না, তারা আওয়ামী লীগের বাইরে যারা স্বতন্ত্র তাদেরও ইলেকশন করতে দিবে না, কারণ জানে যে এই 2 মাসে তাদের সরকারের অবস্থা কি। তথাকথিত মুসলেখা সরকার, এরা জানতে চায় কিন্তু মাজার শক্তি নাই, এমন ভাবে বলে 80 বছর 85 বছরের বুইড়ার মতো চিৎকার চেঁচামেচি করে বলতে সাহস। আপনি দেখেন না, রুমিন ফারানা শুধু বলেছে যে কি চুক্তি হয়েছে সংসদে আলোচনা হোক, সাথে সাথেই সবার পেট খারাপ হয়ে গেছে। বিএনপির পেট খারাপ শুরু হয়েছে, জামাতের মাথা খারাপ হয়েছে, স্পিকারের ডায়রিয়া হয়েছে, সব বন্ধ করে দিচ্ছে আলোচনা। তো এরা তো এরকম হবেই, আপনি এদের তো রক্ষা করতে পারবেন না। এরা জানে সেনাবাহিনী ছাড়া টিকবে না। তো যতই বলুক কালকে সেনাবাহিনী বেরাকে যাক, আমার ভাবির পোলারা তো এমনি দৌড়ানি খাইতেছে, উষ্টা খাইতেছে, কুন্ডা খাইতেছে, কুতা খাইতেছে, জামাতের নেতারাও দৌড়ানি খাইতেছে, তখন তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, তারাই তাদের লাথি উষ্টা খাওয়া শুরু করে। বিএনপির ভিতরে কোন্দল শুরু হবে। আমরা তো অনেকেই মনে করি যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বোধহয় শুধু আর্মি না, বিএনপি জামাতের মারবে, জামাত বিএনপির রক্ষা কাটবে, আবার বিএনপি নিজেরাই মারামারি করবে, এই জন্য রাখা হয়েছে। তারপর আওয়ামী লীগ ঠেকানোর জন্য তো আছে, ওগুলো একটা কারণ, আরো বহুবিধ কারণ আছে। তারা আশা করতেছে কর্মীরা ডেকে নিয়ে তাদের আবার মন্ত্রী বানাবে, আবার একটা 5ই আগস্ট হবে, সেই আশায় বসে আছে। আওয়ামী লীগের তৃণমূল যদি না থাকতো কি উপায় ছিল? আওয়ামী লীগের তৃণমূলটা এত মজবুত যদি না থাকতো, মানুষ যদি বঙ্গবন্ধু, আমি এই জন্য বলি যে মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে অনেক শক্তিশালী। তার প্রমাণ কিন্তু আজকের এই শপথ, তার প্রমাণ কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করেও তারা ভয় পায়। তারা এও বলেছে যে যারা আওয়ামী লীগের পন্থী তারা স্বতন্ত্র ইলেকশন করতে পারবে না। আপনার মনে থাকার কথা, সাহস পায় নাই তারা। কারণ তারা জানে ইলেকশন করলে স্বতন্ত্র, আওয়ামী লীগের লোক যদি স্বতন্ত্র ইলেকশন করতো, একটারও জামানত থাকতো না। অন্তত জামাতের যে 70টা আসন, আর আমার ভাবির পোলা, এতে তো হারিকেন লাগে খুঁজে পাওয়া যেত না। বিএনপিরা যারা কিছু পাশ করতো কান কাটা, বিএনপির অনেক নেতার জামানত চলে যেত যদি আওয়ামী লীগের লোক স্বতন্ত্র ইলেকশন করতো। সেই জন্য তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কারণ ওই একটাই, কারণ হচ্ছে জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু অনেক বেশি শক্তিশালী। তার প্রমাণ আপনি যে শপথটা দেখালেন, আর যেটা বললেন আওয়ামী লীগের নেতারা কি করতেছে, বলে তারা এখন বলে কি, হ্যাঁ তারা সব খোঁজ নিতেছে। তুমি ফরিদ কি জানো? মনে হয় আমরা কিছুই জানি না, সব তারাই জানে। ঠিক আছে, এরা হচ্ছে ওই যে আশায় বসে আছে, আবার বেলতলায় যাবে, আবার বেল করাবে, কিন্তু বারে বারে ঘুঘু ধান খেয়ে যাবে। সাধারণ কর্মীরা এবার প্রস্তুত আছে। আগামীতে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা কর্মীদের সাথে বিচ্ছিন্ন আছেন, এখন আমার ধারণা তাদের বিচ্ছিন্নই থাকতে হবে। এটা তারা ঠিক করতেছে না। আওয়ামী লীগের নেতারা যদি এখন মাঠে থাকতো, নির্বাচনই হইতো না, নির্বাচনই করতে পারতো না। যাই হোক, এক হিসেবে নির্বাচন হওয়াটা ভালো হয়েছে, কারণ নির্বাচন হওয়ার কারণে মানুষ বিএনপিরও রূপ দেখতেছে। ইউনূসের রূপ তো দেখেছে 18 মাস, বিএনপির রূপটাও দেখতেছে, চরিত্র দেখতেছে, জামাতের চরিত্র রূপ দেখতেছে, আমার জাতীয় ভাবির পোলাদের রূপও দেখতেছে। এটা এক হিসেবে ভালো হয়েছে। কিন্তু এখনো আমরা দেখতেছি যে আওয়ামী লীগের নেতারা ততটুকু সক্রিয় নয় যতটুকু মানুষ আশা করে। আমার জানাজা যদি, আমি তো চাই আমার জানাজায় জামাত যেন না থাকে, আমি তো চাইবো আমার জানাজায় যেন কোনো জামাতের বাচ্চা, কোনো স্বাধীনতা বিরোধী রাজাকার আলাপতা না থাকে। আমি তো চাবো ওরা না থাকো। মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সহ আরো যারা মুক্তিযোদ্ধা, ওই যে 52 সালে এরা বলেছিল যে বাংলা ভাষায় যারা কথা বলে তারা আন্দোলন করে তারা কাফের, 71 মুক্তিযোদ্ধা কাফের বলা হয়েছিল। এদের বিএনপি আওয়ামী লীগ ছাড় দিতে দিতে আজকে এত বড় দুঃসাহস তাদের হয়েছে,
সংসদের পরে তার ফতোয়া দেয় যে আরে কবর তুই দেওয়ার কে বে না দেওয়ার বে। আসলে স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের এই বিএনপি আওয়ামী লীগ দুইটাই দায়ী এদের এই প্রশ্রয় দেওয়ার জন্য আজকে এত বড় কথা বলে। আওয়ামী লীগও দায়ী এর জন্য আজকে এত বড় দুঃসাহস পায়। বিএনপি তো দায়ী, কারণ বিএনপি তাদের সরাসরি পৃষ্ঠপোষক। এই মৌলবাদীদের তোষামদের কারণে মৌলবাদীদের আস্কারা দেওয়ার জন্য কথা বলে। কেউ এই কথা বলে না যে তোর মতো জামাতির বাচ্চার ভোটও আমার দরকার নাই, তোর মতো জামাতির বাচ্চার জানাজা আমার দরকার, তুই কে বে, তুই তোর মতো জাহান্নামী, তো তোরাই তো জাহান্নামী, 30 লক্ষ মানুষ হত্যা করেছ, অগণিত নারী ধর্ষণকারী, সেই লোক তো এসে আমার জান্নাতে, সেই লোক এসে আমার কাছে জান্নাতে টিকিট বেচতে নিতে হবে, ওই লোক আমার জানাজার দরকার কি? জানাজা করবে আমার জামাতি মোল্লার আমার জানাজা না পড়াইলে কি কসুর হবো? পৃথিবীর অন্য দেশের মুসলমান কি জামাতিদের নিয়ে জানাজা করে? হ্যাঁ, আমরা ইম্পোর্ট করবো, আমরা মৌলবী সৌদি আরব থেকে ইম্পোর্ট করবো, কোথাও না পেলে পাকিস্তান থেকে ইম্পোর্ট করবো। যেহেতু এই ডুপ্লিকেট পাকিস্তানিদের আমাদের দরকার কি জানাজার? আমরা পাকিস্তান থেকে মৌলবী 20 টাকা দামের মৌলবী পাওয়া যায়, 50 টাকা দিলেই মৌলবী পাওয়া যায়, লিল্লা কয়টা খাওয়াইলে মৌলবী পাওয়া যায়। সারা জীবন না ফতোয়া দিয়েছে 40 হারাম হারাম, 40 বিদআত বিদআত। আমি আজ পর্যন্ত কোনো 40 দেখি নাই যা আমার সাথে বেশি ওই লামাজাবিরা খায় নেই। ওই লামাজাবিদের জ্বালায় যারা ফতোয়া দেয়, আমার জামালপুরে ফতোয়া দেয় সরিষাবাড়িতে, ঈদ হারাম, 40 হারাম, যাই দেখি আমাদের এলাকাটা মেন্দা খাইতে দেয় চাউলের। এই চান্স আমাদের সরিষাবাড়ির জামালপুরের একটু প্রচার করে নেই, এই চান্সেস যেহেতু চান্স দিয়েছেন। ওইখানে একটা মানে আমাদের জামালপুরের ন্যাশনাল খাবার আছে, ঠিক আছে, সেটার নাম হইলো মিল্লি বা মেন্দা ভাত। সেগুলো বিয়েতেও ওই খাবার, আনন্দ ওই খাবার, মানুষ মনে ওই খাবার। মানে আমরা বোকানা চালাক বুঝি না, মানে ওই যে ব্রাজিলের মতো মনের দুঃখ বিয়ার খায়। এটা কি খাবার? কি খাবার? এটা হচ্ছে গুঁড়া দিয়ে মহিষের মাংস বা গরুর মাংস দিয়ে খাওয়ানো হয়। চাউলের গুঁড়ার সাথে তরকারির বদলে, সবজির বদলে, ঝোলের বদলে মাংসের জায়গায় হয় মহিষ অথবা গরু, আর না হয় এর সাথে দুটোর মধ্যে একটা, অথবা সেখানে থাকবে চাউলের পাউডার করে। এবং এক্সিলেন্ট খাবার, আপনি যদি আমাদের এখানে খান এটা আপনার ভালো লাগবে, কারণ অনেক মানে শত শত হাজার হাজার মানুষ একসাথে রান্না করে তাদের খাওয়ানো হয়। মানে বিয়েতেও এটা খায়, 40-এও খায়, আনন্দ দুঃখেও খায়, সুখেও খায়, যাই সেটা একটা বিষয়। ওইটা খাওয়া হারাম। তো প্রতিবার গিয়ে আমি না এমন জায়গায় বসে মৌলবীরা জেনে বসে, তো বয়স কম হলেও আগে থেকে আমার মোটামুটি ওই মৌলবীরাই পাশে বসাইতো বা চেয়ারম্যান মেম্বার এমপিরাই। তো বসে দেখতাম খায় কারা জানেন? যারা বেশি ফতোয়া দিয়েছে তারাই খায়, যারা বলছে এটা খাওয়া যাবে না। ওই জন্য আমি একটা পোস্ট দিয়েছিলাম যে ফতোয়ার চাইতে সরিষাবাড়ি জামালপুরের মেন্দা ও মিল্লি শক্তিশালী। এখন আমার মোটামুটি মৌলবীরা আমারও কেমন। তো এদের এই সমস্ত যারা এক বাটি খাবার দিলেই, শোনেন খাটি, এক বাটি খাবার দিলেই যারা ফতোয়া পাল্টায় নিজেরাই খাইতে বসে, তো ওই মোল্লা জামাতি মোল্লারা আমাদের না আসলে কি হবে? আমরা পাকিস্তান থেকে ইম্পোর্ট করে ডুপ্লিকেট পাকিস্তানিতে আমরা জানাজা পড়াবো না, আমরা পাকিস্তান থেকে মোল্লাই না আমরা জানাজা পড়াবো, দেখি তারপরে কি হয়। এই সমস্ত ডুপ্লিকেট বাঙ্গ মোল্লা অরিজিনাল জামাত নামবো পাকিস্তান থেকে, দিয়ে তাদের জানাজা পড়াবো, সমস্যা কি? সম্পদ বা বেশ কিছুদিন আগে আমাদের বিদেশ মন্ত্রক থেকে ওই চিন্ময় প্রভু, সাধু চিন্ময় প্রভু, তার মুক্তির ব্যাপারে যখন কথাবার্তা হয়ে খলিলুর রহমান যখন এসেছিলেন, তখন একটা কথা হয়েছিল। খলিলুর রহমান বলেছিলেন আমি গিয়ে ব্যাপারটা দেখব। অনেক অনুরোধের থালি নিয়ে এসেছিলেন, তো ভারত একটাই অনুরোধ করেছিল যে চিন্ময় প্রভুকে আপনারা মুক্তি দিন। তো তারপরে তো সব চুপচাপ, একটা মামলায় তাকে জামিন দিয়ে আবার আটকে রেখে দেওয়া হয়েছে। তো এখন ভারত যেটা করেছে, ভারতের আইন ও বিচার মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ, যাই হোক আমি বাংলায় তো বলেই দিলাম, আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একটি অফিসিয়াল চিঠি কালকে ইস্যু করা হয়েছে বাংলাদেশের আইন ও বিচার মন্ত্রণালয়ে ইস্যু করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আপনারা যেভাবে বেআইনি ভাবে বাংলাদেশের আইনে নেই এমন একটা আইনে বলবৎ করে আপনারা একজন সন্ন্যাসীকে আপনারা দীর্ঘদিন যাবৎ জেলে রেখে তাকে মারার পরিকল্পনা করছেন। মারার মানে হত্যার পরিকল্পনা করছেন। এটা কিন্তু একেবারে রেড কালিতে লিখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করছেন। তিনি এমন কিছু অন্যায় করেননি
যেটা আপনাদের দেশের দেশদ্রোহিতার তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হন। তিনি একটা পতাকা তুলেছিলেন। এখন দেশের পতাকার উচ্চতা দেশের উচ্চতা নির্ণয় করে না, যেটা চিঠিতে লেখা হয়েছে, আমি যেটা শুনেছি সেটা আমি বলে যাচ্ছি। আপনারা তো আমাদের দেশের পতাকা নিয়ে আপনারা আপনাদের ইউনিয়নে লাগিয়েছেন, ইউনিভার্সিটির রাস্তায় পতাকা এঁকে সেখানে লাথি মেরেছেন, পতাকা পুড়িয়েছেন এবং নরেন্দ্র মোদীর মূর্তিকে জুতো পেটা করেছেন, তার যে কুশপুত্তলিকার জুতো পেটা করেছেন, আগুন দিয়েছেন, গলায় জুতোর মালা পরিয়েছেন, যা যা করেছেন আমরা যদি এখন লিস্ট করি তাহলে এই চিঠি অনেক বড় হয়ে যাবে। সেই তুলনায় একজন হিন্দু সন্ন্যাসী, তার পতাকাটা একটু বোধহয় উঁচু হয়ে গেছিল, তার জন্য তাকে দেশদ্রোহিতার মামলায় তাকে জেলে পুরে রেখে দিলেন দীর্ঘদিন ধরে। আমরা মৌখিকভাবে কাউন্সিলর অ্যাক্সেস চেয়েছিলাম, কিন্তু কাউন্সিলর অ্যাক্সেস নিয়ে আপনারা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। যখন আপনারা এই সমস্ত কাণ্ড করে যাচ্ছেন, তখন আপনারা কি করে সাম্যতা এবং মানে ভালো সম্পর্কের আপনারা আশা করেন ভারতের কাছে? এখন যখন আমাদের ওখানে যখন হিন্দুদের প্রচন্ড রকম মারধর করা হচ্ছিল, সেই সময় ভারত থেকে বাংলাদেশের হিন্দুদের অত্যাচার বন্ধ করার জন্য বহুবার বলা হয়েছে, কিন্তু সেই অত্যাচার কিন্তু ইউনূসের আমলেও কমেনি এবং বিএনপির সরকারের আমলেও কিন্তু একই রকম ঠাড়ে ঠোরে কিন্তু একই রকম। তারা ব্যবসাপত্র করতে পারছে না, অনেকে করে খেতে পারছে না, মালাউন বলে গালাগালি করা হয়। তা সম্প্রতি একটি খবর বেরিয়েছে আমার চোখে পড়েছে, সেই খবরটা আমি আপনাদের একটুখানি 4 লাইন পড়ে শোনাই। কোথায় গেল রে ভাই? যাই হোক, খলিলুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে কথাবার্তা হয়েছে পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে, সেখানে কি মানে এখানে তো আসার কথা, এখানে থাকবে না কেন? 1 মিনিট ধরুন দেখি দর্শক। ও আচ্ছা, ভারত বাংলাদেশ ভিসা, ভারতকে ভিসা পরিষেবা পুনর্বহাল করতে হবে। মোদী সরকারের কাছে বাংলাদেশের আবেদন, দ্বিপাক্ষিক সম্পর্ক কি উন্নত হবে? দ্য ডেইলি স্টার জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করতে ভারতকে আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান। জাতীয় সংসদে শেখ মুজিবুর রহমান ইকবালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রশ্নোত্তর পর্ব পেশ করেন। ইকবাল জানতে চান ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা এবং ভারত বাংলাদেশিদের পর্যটন বা ব্যবসায়িক ভিসা বন্ধ করেছে কিনা। তিনি ভ্রমণ ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করার জন্য গৃহীত পদক্ষেপের সম্পর্কেও তথ্য জানতে চান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে তিনি সম্প্রতি একটি শুভেচ্ছা সফরে ভারতে সফর করেন। সেখানে তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। আশা করা যায় এ ব্যাপারে শীঘ্রই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই চিঠিটার একটা অংশ ওই চিঠিতে তুলে দেওয়া হয়েছে। তুলে দেওয়া দিয়ে বলা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে সাম্যতার ভিত্তিতে
অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক সম্পর্ক এবং শক্তিশালী জনগণের মধ্যে সম্পর্কের সূচনা করা। এই যে যে লাইনটা আপনারা বলছেন সেই লাইনটা তুলে দেওয়া হয়েছে, তুলে দিয়ে বলা হচ্ছে যে আপনারা একের পর এক হিন্দু নির্যাতন এবং ভারত বিরোধী কথাবার্তা, ভারতকে অপমান, ভারতের জাতীয় পতাকা অপমান, আমাদের দেশ এটা সহ্য করবে না, আমাদের নাগরিকরা সহ্য করবে না। ফলে সম্পর্কের যদি সত্যি উন্নয়ন করতে হয় তাহলে হয় চিন্ময় প্রভুকে মুক্তি দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করুন, অথবা কাউন্সিলর অ্যাক্সেস দিন। আপনারা নিজেরাই উকিল হচ্ছেন, নিজেরাই জাজ হচ্ছেন। ভারতবর্ষের একজন হিন্দু, যিনি বাংলাদেশি নাগরিক, ভারতীয় হিন্দু, বাংলাদেশি নাগরিক, সবই তো হিন্দু ছিল, তারপরে সব তো কনভার্টেড হয়েছে। যারা কনভার্টেড হননি তারা ওখানে হিন্দু রয়েছেন। তাকে আটকে রেখে দিয়ে আপনারা সাম্যতা, সমতা, সমঝোতার কথা বলেন, এটা কি করে হয়? কাউন্সিলর অ্যাক্সেস যদি না দেন অথবা মুক্তি দিয়ে যদি না দেন, তাহলে ভারতবর্ষ কোনো সমঝোতার পথে যাবে না। আর ভিসা আপনাদের কিসের দরকার এত? সারা দিন যে এই যে ভারত বিরোধী কথাবার্তা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বলে আবার ভিসার অ্যাপ্লাই করেন কেন? ভারত তো আপনাদের চায় না। এই যে যারা দেশদ্রোহী আছে, ভারত বিরোধী আছে, তাই তো ভারত চায় না। আপনারা ভিসার জন্য এত লাফালাফি করেন কেন? ভিসা পেলে মানে হাতে একটা স্বর্গ পেয়ে গেলেন, অথচ ভারতবর্ষ থেকে ফিরে গিয়েই চিকিৎসা নিয়ে ঘোরাঘুরি করে কেনাকাটা করে আপনারা তারপরে গিয়ে ভারতবর্ষকে আবার গালি দেবেন। ভারতবর্ষ থেকে চাল নেবেন, ডাল নেবেন, তেল নেবেন, নুন নেবেন, সব নেবেন, কাঁচা লঙ্কা নেবেন, সবজি নেবেন, সব নেবেন, নিয়ে আবার ভারতবর্ষকে আবার গালি করবেন। আপনারা হয়ে গেছেন একটা মানে অকৃতজ্ঞ জাতি। সমগ্র জাতি নয়, ওই কিছু অংশ তারা হচ্ছে অকৃতজ্ঞ। বাংলাদেশের 90% মানুষ কিন্তু ভারতবর্ষের পক্ষে আছে বলে ভারতবর্ষ এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রেখেছে। আর আপনারা যে ভাবছেন না গঙ্গা চুক্তি হয়ে যাবে, তিস্তা জলবন্টন চুক্তি হয়ে যাবে, একটাও হবে না, একটাও হবে না। পাকিস্তান এখন শুখা মরশুমের জন্য পাকিস্তান কি করেছে? এই যে WTO বন্ধ করে দিয়েছে, এটা আপনার ওদের যে জল বন্ধ করে দিয়েছে, তার জন্য ওরা UNGA তে গেছে। UNGA থেকে ঘোড়ার ডিম কি হবে? UNGA কে ভারত বগল দাবা করে ফেলে রেখে দিয়েছে। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে গেছে। তা ভারতবর্ষ বলেই দিয়েছে, এবারে যদি আমাকে বলা হয় যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আমার সদস্যপদ দেওয়া হচ্ছে, আমি নেব না। কারণ ওটা কোনো অর্থ নেই, অর্থহীন। ওটা আমেরিকার কথায় উঠে বসে, যেটা শেখ হাসিনা বলেছিলেন। ওই মহিলা কিন্তু অনেক দূরদর্শী। তিনি যা চিনেছেন এই পৃথিবীকে, এই আমেরিকাকে, আপনাদের মধ্যে এরকম বাংলাদেশি একজনও জন্মায়নি। আজ শেখ হাসিনা যদি এই দেশে থাকতেন তাহলে দেশটার অনেক উন্নতি হয়েছে। কত দূরদর্শী ছিলেন। ওই পরমাণু চুল্লি তখন উনি করেছিলেন, তখন আপনারা কত বিরোধিতা করেছিলেন পরিবেশ নষ্ট হয়ে যাবে বলে। আপনারাই তো বিরোধিতা করেছেন। আজকে ধেই ধেই করে নাচছেন কি না আমাদের পরমাণু চুল্লিতে একেবারে পরে নিউক্লিয়ার হয়ে গেছে, এবার আমরা বিদ্যুৎ পাবো 60 বছরের জন্য, আমরা নিশ্চিন্ত। এটা ভেবেছিলেন উনি কত আগে। ওই জন্য আমি বলি যে ওনার মতো দূরদৃষ্টি সম্পন্ন মহিলা
আপনাদের দেশে আর জন্মায়নি, জন্মাবেও না। আগে চিন্ময় প্রভুর মুক্তির ব্যবস্থা করুন, কাউন্সিলর অ্যাক্সেস দিন, আর ভিসা এখন হবে না। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ভিসা এখন হবে না। ওসব চৌপাট গল্প শুনে রাখুন, দেখছি দেখবো এই সমস্ত হবে। ভিসা পাওয়া যাবে না, ভিসা এখন ভারত দেবে না, কারণ ভারত আপনাদের বিশ্বাস করে না। বহু আগে বলেছি আমি। প্রণয় রায় যখন প্রণয় বর্মা যখন বললেন যে খুব শিগগির ট্রাভেল ভিসা দেওয়া হবে, আমি তখন আপত্তি করছিলাম, বলেছিলাম যে দেওয়া হবে না, উনি বাজে কথা বলছেন। আজ পর্যন্ত দিয়েছে, উল্টে উনি ট্রান্সফার হয়ে গেলেন বেলজিয়াম না কোথায়, রাষ্ট্রদূত করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে আমাদের দীনেশ ত্রিবেদী রাজনৈতিক নেতা, তিনি যাচ্ছেন রাষ্ট্রদূত হয়ে। আপনাদের আর কেউ বিশ্বাস করে না, অন্তত ভারতবাসী তো বিশ্বাস করেই না। আপনারা যারা দেশদ্রোহী আছেন তাদেরকে বিশ্বাস করে না। সবাই ভালো থাকবে। সুপ্রিয় দর্শক, একটি ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এটি ভারতের একটি কাগজে এসেছে। আপনারা জানেন, ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তাকে টার্গেট করে তৈরি হচ্ছে একটি হত্যার ষড়যন্ত্র। এমন একটি গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযান চলছে। এই চাঞ্চল্যকর সংবাদে তোলপাড় দুনিয়া। নয়াদিল্লি পোস্ট, যে কাগজটির কথা বলছিলাম, নয়াদিল্লি পোস্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাচ্ছে, তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং কথিত অভিযানটিতে যুক্ত রয়েছে। এতে বলা হয়েছে, বর্তমানে ভারতে থাকা একজন বাংলাদেশি নাগরিক অভিযানটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন হলো, এটা কি সত্যিকারের আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক বর্ণনার আরেকটি বিস্ফোরক অধ্যায়? আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, শুরুতেই বললাম আপনাদেরকে যে অভিযোগকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদনটি এসেছে সেটি নিয়ে কথা বলছি। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম বলা হচ্ছে মোহাম্মদ জুবায়েদ জিম। তার নাকি বাংলাদেশি পাসপোর্টধারী তিনি। বলা হচ্ছে 2025 সালের 6 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে, এটি আমি বুঝলাম না, মেয়াদ উত্তীর্ণ হলে বৈধ ভিসা কি করে সেই দেশে ভারতে প্রবেশ করতে পারে। বলছে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং তখন থেকেই আইনি মর্যাদা ছাড়াই দেশটিতে অবস্থান করছেন। সূত্রগুলো দাবি করেছে, জিম কখনো নিজেকে প্রটোকল অফিসার, কখনো বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে থাকেন, যা পুরোপুরি মিথ্যা বলে লিখছে নিউ দিল্লি পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে, এই ব্যক্তির সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর যোগাযোগ তৈরি হয়েছে তার স্ত্রীর মাধ্যমে। তার স্ত্রী সাম্প্রতিক সময়ে একাধিকবার তুরস্ক সফর করেছেন। এর ভিতরে বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে এবং বলা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে তথ্য বিনিময়ের কথিত এক গোপন চ্যানেল। এতে দাবি করা হয়েছে, এরপর থেকেই শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য, অবস্থান এবং যোগাযোগ নেটওয়ার্ক ট্র্যাক করা হচ্ছে। প্রতিবেদনের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো, সূত্রের দাবি অনুযায়ী এই অপারেশনের উদ্দেশ্য শুধু নজরদারি নয়, যেখানে শেখ হাসিনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ তারা যদি সফল হয়, তাহলে দায়ভার যেন অন্য দেশের উপর পড়ে, বিশেষ করে ভারতের উপর দোষ চাপানো যায়। প্রতিবেদনে এইভাবেই এসেছে। এই প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে, এই ষড়যন্ত্রে রয়েছে তুরস্কের সাথে পাকিস্তানের কৌশলগত নেটওয়ার্ক, ISIর কথা তারা বলেছে, এবং বাংলাদেশের কিছু পুরনো রাজনৈতিক আদর্শিক গ্রুপ, বিশেষ করে ইসলামী কিছু সংগঠনের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট করে নাম নেই। সব মিলিয়ে এক জটিল কাঠামো যেন তৈরি হয়, সেটি আসলে এই পরিকল্পনার উদ্দেশ্য।
এছাড়া অভিযোগগুলোর সঙ্গে বাংলাদেশের এমন এক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যিনি বেশ ক্ষমতাধর। সূত্রগুলো দাবি করছে একটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের টেলিযোগাযোগ চুক্তি সংক্রান্ত আলোচনায় জিমকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে, মানে যেটা ইতিমধ্যে হয়তো করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার পলিটিক্সের দীর্ঘ ইতিহাসের অংশ। আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না যে এর গভীরতা কতখানি, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে নিয়ে কথা উঠেছে, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যক্তিগত জানাশোনা থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাই, আপনারাও জানেন। সেটা হচ্ছে যে নিজের দেশেই শেখ হাসিনা এ পর্যন্ত অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন। তাকে হত্যার ষড়যন্ত্র অসংখ্যবার রচিত হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা এবং অপদস্থ করার প্লট তৈরি করেছিল অদৃশ্য ক্ষমতাশালী একটি পক্ষ। তাদের ষড়যন্ত্রের জাল ভেদ করে আবারও শেখ হাসিনা প্রাণে বেঁচে ভারতের দিল্লিতে পৌঁছেছেন এবং 2024-এর 5 আগস্ট থেকে সেখানেই আছেন। এই প্রতিবেদনের বক্তব্য যদি সত্যি হয় বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। কারণ এই ধরনের অপারেশন সাধারণত সীমান্তের বাইরে থেকে নয়, বরং সমাজ, ডিজিটাল নেটওয়ার্ক এবং ব্যক্তিগত লেভেলে কাজ করে, মানে একটা ইন্টারনাল সার্কেল তৈরি করে তার মাধ্যমে কাজটি হয়। অভিযোগ পাওয়া গেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশে ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলো মিলে একটি জোট গড়ে তুলেছে। ফলে এগুলো হুট করে শনাক্ত করা কঠিন এবং সহজে প্রমাণ করা সম্ভব নয়। যদিও শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তায় একজন গুরুত্বপূর্ণ সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বলেই আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের বরাতে জেনেছি। ভারত সরকার তার নিরাপত্তায় ন্যূনতম ফাঁকফোকর রাখেনি বলেও একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু এরকম একটি স্পর্শকাতর, সংবেদনশীল এবং ভয়াবহ সংবাদ ভারতেরই একটি কাগজে, নিউ দিল্লি পোস্টের কথা আপনাদেরকে বলেছি, এই কাগজে আসার পর থেকেই ভারতের গোয়েন্দা পরিমণ্ডলেও তোলপাড় শুরু হয়েছে। তারা জানিয়েছে যে ভারতের নিরাপত্তা সংস্থা এনআইএ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র, মানে যেটা সংগঠিত হতে যাচ্ছে বা চেষ্টা করা হচ্ছে? সত্যি এখানে তুরস্ক এবং পাকিস্তানের যোগসূত্র রয়েছে, নাকি বিভিন্ন আলাদা আলাদা ঘটনার একত্রিত কোনো ভিন্ন ব্যাখ্যা এটি, নাকি ভিন্ন কোনো ন্যারেটিভ প্রচারের কৌশল? আসলে এটি বোঝা মুশকিল, কারণ এখনো পর্যন্ত পুরো বিষয়টি মূলত সোর্স বেসড এলিগেশন, মানে উৎসভিত্তিক অভিযোগ, এবং সেটি একটি কাগজের প্রতিবেদন থেকে আমরা পেয়েছি, যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন প্রকাশ্যে আসেনি বা যাচাই করা হয়নি। কিন্তু একথা সত্য, গত 1 দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা অতীতের তুলনায় অনেক গভীর হয়েছে। পাকিস্তানের সাথে রাজনৈতিক জোট, ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বহুমাত্রিক কৌশল এখানে তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। এর পেছনে কতটা কূটনীতি, কতটা বাণিজ্য আর কতটা রাজনৈতিক, আদর্শিক এবং গোপন উদ্দেশ্য, তার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ ছাড়া বলা কঠিন। যদি সত্যি কোনো নেটওয়ার্ক এখানে থেকে থাকে, তাহলে সেটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গভীর কোনো সূত্র হতে পারে। এনআইএ জিমকে অনুসরণ করছে বলে পত্রিকাটি লিখেছে, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে বা সন্দেহকে বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। তবে তারা বলেছে, পত্রিকাটি বলেছে, আধুনিক গোয়েন্দা হুমকি শুধু সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরেই সীমাবদ্ধ হয় না, এগুলো বিভিন্ন সম্প্রদায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনানুষ্ঠানিক নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত হয়। আসলে একটি অদৃশ্য নেটওয়ার্ক নিয়ে বা একটি অভিযোগ নিয়ে খুব বেশি
বিশ্লেষণ করা কঠিন, এমনকি সমীচীন নয়। তবু বিষয়টি গুরুত্ব অনুধাবন করে যাকে ঘিরে সংবাদটি, সে কারণেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বা ভারতের বা আন্তর্জাতিক যে কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বিষয়টির গভীরে প্রবেশ করবে এবং এর সত্য তুলে আনবে। আমরা শুধু এটুকুই বলতে পারি, মিথ্যা প্রমাণিত হোক এসব অভিযোগ এবং সুদীর্ঘ নেক হায়াত লাভ করুন শেখ হাসিনা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভার যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হয়েছে। গত 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2 দফায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী 4 মে ভোট গণনা হবে এবং ওই দিনই ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচন যতটুকু আমরা মিডিয়া থেকে পেয়েছি, বলা যায় যে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূলের সাথে বিজেপির। এবং মমতা ব্যানার্জি সেই 2011 সাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রী। 2011, 2016, 2021 পরপর 3টা নির্বাচনে তার দল জয়লাভ করেছে। তো এইবার তার 4র্থ দফার। তো দেখা গেছে যে সাধারণত 15 বছর বিশেষ করে কেউ ক্ষমতায় থাকলে ভোটাররা তার সম্পর্কে মানে যেটা হয় যে এতদিন সরকার পরিচালনা করতে গেলে অনেক রকমের সীমাবদ্ধতা ধরা পড়ে, অনেক রকমের সমালোচনার জন্ম হয়। তো সেই জায়গা থেকে 4র্থবারের এই নির্বাচনে ডেফিনেটলি মমতা ব্যানার্জির জন্য চ্যালেঞ্জ অনেক বেশি। এবারে 2 দফায় যে ভোট গ্রহণ হলো, 2 দফায় কিন্তু 90%-এর বেশি ভোটার। প্রথম দিন যে 23শে এপ্রিল যে ভোটার হচ্ছে সেখানে 92% বা তার একটু বেশি ভোটাররা ভোট প্রদান করেছে এবং গতকাল 29শে এপ্রিল যেটা হলো সেখানেও 90% ক্রস করে গেছে। এটা একটা অ্যামেজিং নাম্বার যে এত লোক ভোট প্রদান করেছে। কিন্তু এক্সিট পোল বলছে যে এবার বিজেপির নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু আবার অনেকে বলছেন যে এইসব এক্সিট পোলের রেজাল্ট সবসময় সত্যি হয় না। বাট একটা ভোটারদের মধ্যে একটা উত্তেজনা চলছে পশ্চিমবঙ্গে নির্বাচন নিয়ে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের উত্তেজনা রয়েছে। মানে ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে শ্রদ্ধার যে জায়গাটা ছিল, যখন তিনি সরকার থেকে সরে গেলেন, ওনার একের পর এক কর্মকাণ্ড যখন সামনে আসলো, বিশেষ করে ভাই তিনি তেমনি সম্মানিত একজন ব্যক্তিত্ব, যত নোবেল লরিয়েট, সারা পৃথিবীর কাছে সম্মানিত, বা ভিভিআইপি একটা ক্যারেক্টার। কিন্তু সরকার পরিবর্তনে ঠিক মানে 2 মাস না 2 দিন আগে খুব তড়িঘড়ি কইরা নিজের জন্য একটা নিরাপত্তা তিনি তৈরি করে গেছিলেন এবং কি তিনি নিজেকে বাংলাদেশের সংবিধান বা আইন পরিবর্তন করে একটা গ্যাজেট প্রকাশ করছিলেন কি, যে তিনি হচ্ছেন রাষ্ট্রের ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন এবং সেই হিসাবে এসএসএফ এর যে নিরাপত্তা, এই নিরাপত্তা কে পায়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা লাইক দ্যাট ওয়ে বা লাইক দ্যাট ক্যারেক্টার। তো যখন তিনি ক্ষমতায় ছিলেন তিনি নিরাপত্তা পাইছেন, কিন্তু ক্ষমতা ছাড়ার পরে আইন পরিবর্তন করে 3 মাস না 6 মাসের যে সুযোগ ছিল এটাকে নিজের জন্য তিনি 1 বছর বানাই ফেলছিলেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি ক্ষমতায় আজীবন থাকবেন না। ক্ষমতা থেকে সরার পর রাষ্ট্র তার সঠিক নিয়মেই চলবে। আর যখন সঠিক নিয়মে চলছে তখন যেহেতু সরকারি বিএনপি তারা লিগেল আইনটাকেই অ্যাপ্লাইড করছে, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস একটা লম্বা চূড়া বাঁশ খাইছেন। এমনকি আমার কাছে মনে হয় এটাতে তার সম্মানের জায়গাটা কমে গেছে। কারণ কি, নিজের জন্য নিজে আইন বানাইয়া সেইটার যখন সুবিধা নিবে, তাহলে তো প্রত্যেকটা সরকার, মন্ত্রী, এমপি তারা তো ভাই যা করছে খারাপ না। ইউনূসের তার টাকার অভাব ছিল না, তাহলে কেনই নিরাপত্তার দরকার হলো? সম্ভবত তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন এমন এমন কর্মকাণ্ড করছেন যে ভবিষ্যতে এগুলোর জন্য তাকে মানে মূল্য চুকাতে হবে, তিনি ভয় পাচ্ছিলেন। আচ্ছা দেখুন ঘটনা কি, বিএনপি কি করলো? সাবেক অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন বা ভিভিআইপির মর্যাদা, এইটার মেয়াদ 6 মাস কমাই দিছে। সেই হিসেবে আগামী 10ই অক্টোবর তার আর এই 10 অক্টোবরের পর থেকে তার এই মর্যাদার থাকবে না। এরপর থেকে সাধারণ আমি আপনি আমজনতা হিসেবে তাকে চলতে হবে। আর সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কালের কণ্ঠের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন যে
তার এই ভিভিআইপি যেটা নিজে অতিরিক্ত আইন সংশোধন করে নিয়ে আনিছিলেন সেটাকে 1 বছরের জায়গায় 6 মাস করে দেওয়া হয়েছে। সো 10ই অক্টোবর না, 10ই আগস্টের পর তার ভিভিআইপি প্রটোকল থাকছে না। ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে তড়িঘড়ি করে নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়েছিলেন ডক্টর ইউনূস। নির্বাচনের 2 দিন আগে 10 ফেব্রুয়ারি এই সংক্রান্ত একটা গ্যাজেট প্রকাশিত হয়েছিল। আমরা তখন নির্বাচন নিয়ে ব্যস্ত, জাতি ইউনূসের এই খেলাটা তখন বোঝা নাই। কিন্তু এখন যখন আমরা বুঝতে পারলাম তো দেখলাম যে এই গ্যাজেটটা এখন বাংলাদেশ সরকারের যেই মানে বিজি প্রেস বা ওয়েবসাইটে এটা নাই। সাধারণত সরকারের সকল গ্যাজেট, যেহেতু ইউনূস সরকারে ছিলেন তো তিনি যে গ্যাজেট প্রকাশ করছেন এটা ওয়েবসাইটে থাকার কথা, কিন্তু বর্তমানে এই গ্যাজেটটা সেই ওয়েবসাইটে নাই এবং পুরনো সব গ্যাজেটও আপনি চাইলে এখানে পাবেন, কিন্তু ইউনূসটাই তখন নাই। তো কি গ্যাজেটটা ছিল? তখনকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব যিনি ছিলেন পান্না সাহেব, তার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করছে। এর ফলে তিনি এসএসএফ এর নিরাপত্তা সুবিধা এই মুহূর্তে পাচ্ছেন। একজন ভিভিআইপি হিসেবে তার বাসভবন, তার কর্মস্থলে দায়িত্ব পালন করছে রাষ্ট্রের টাকায় এসএসএফ সদস্যরা। তার উপস্থিতিতে আয়োজিত সব অনুষ্ঠানে নিরাপত্তা তল্লাশি থাকে। দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তাকে নিশ্চিত করা হয়ে থাকে। আর এখন এই যে বিদেশে গেল তার নিরাপত্তা দরকার কেন? কারণ সেখানে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটানোর জন্য প্রতিশ্রুতি ওয়াদা টোয়াদা দিয়ে রাখছে। আর যেহেতু ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্য আছে, বিভিন্ন দেশে ভ্রমণ করেন, তো ওই দেশের সরকাররা তো ইউনূসরে তিনি যখন ক্ষমতার দিকে ছিলেন আসলে এরকম পাত্তাই দেয় নাই। তো ক্ষমতা ছাড়ার পর জাতির অনেক মানুষের কাছে, বিএনপির কাছেও বলেন, সবার কাছেই তিনি একটা অবস্থান তো আসলে নেগেটিভ বানাই ফেলছেন। এমনকি আমজনতার মধ্যে একসময় আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূসকে সবাই সম্মান করতো, কিন্তু আজকের দিনে আপনি ডক্টর ইউনূসকে সম্মান করা মানুষের মধ্যে খুব অল্প তালিকার লোকই পাবেন। এক মেইন কারণ হচ্ছে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন। নিজের নামে গ্রামীণ ইউনিভার্সিটি নিচ্ছেন, নিজের নামে গ্রামীণ আদম ব্যবসার লাইসেন্স দিচ্ছেন, স্টার্লিং এর সাথে গ্রামীণের চুক্তি করে দিচ্ছেন, নিজের নামের 666 কোটি টাকা কর, রাষ্ট্রীয় ট্যাক্স তিনি মাফ করায় ফেলছেন। গ্রামীণ ব্যাংকে 10-15 বছরের জন্য জানি কত বছরের জন্য সিস্টেমে একটা সাইজ করে ফেলছেন। অর্থাৎ সর্বদিকে একটা লোক রাষ্ট্রপ্রধান হইয়া 18 মাসে যেই পরিমাণ সুযোগ সুবিধা ভোগ করছে, সেই হিসাবে অন্যান্য সরকার প্রধানরা কি সুযোগ সুবিধা ভোগ করছে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছিল। এমনকি প্রবাসীদেরকে নিয়ে কত মুখরোচক পাকনা পাকনা মিষ্টি কথা বলছেন। আসলে কি হয়েছে? রেমিটেন্স যোদ্ধা নামক ট্যাগ লাগাইয়া সবাইরে বাস দিয়ে দিছে। পুলিশকে নিয়ে কথা বলছিলেন স্বতন্ত্র মন্ত্রণালয়, কোনো কিছুই আসলে হয় নাই। এখন এগুলো কি সব ইউনূসের দায়িত্ব ছিল? না, যেহেতু সরকার প্রধান, এটা তার মানে জবাবদিহিতার মধ্যে পড়ে। তো দেখা যাক কি হয়। মানে ক্ষমতা থাকলে নিজের জন্য নিজে যে সকল আইন তৈরি করবেন, পরবর্তী সরকার কি রাখবে, এটা একটু বোঝা উচিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।